গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ চতুর্থ পর্ব। আশা জিজ্ঞাসা করিল, সত্য করিয়া বলো, আমার চোখের বালিকে কেমন লাগিল? মহেন্দ্র কহিল, মন্দ নয়। আশা অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কহিল, তোমার কাউকে আর পছন্দই হয় না? মহেন্দ্র কহিল, কেবল একটি লোক ছাড়া। আশা কহিল, আচ্ছা, ওর সঙ্গে আরেকটু ভালো করিয়া আলাপ হোক, তারপরে বুঝিব পছন্দ হয় কি না। মহেন্দ্র কহিল, আবার আলাপ? এখন বুঝি বরাবরই এমন চলিবে? আশা কহিল, ভদ্রতার খাতিরেও তো মানুষের সঙ্গে আলাপ করিতে হয়। একদিন পরিচয়ের পরেই যদি দেখাশুনো বন্ধ করো, তবে চোখের বালি কি মনে করিবে বলো দেখি? তোমার কিন্তু সকলেই আশ্চর্য। আর কেউ হইলে অমন মেয়ের সঙ্গে আলাপ করিবার জন্য সাধিয়া বেড়াইত। তোমার যেন একটা মস্ত বিপদ উপস্থিত হইল। অন্য লোকের সঙ্গে তাহার এই প্রভেদের কথা শুনিয়া মহেন্দ্র ভারী খুশি হইল। কহিল, আচ্ছা, বেশ তো, ব্যস্ত হইবার দরকার কি? আমার তো পালাইবার স্থান নাই, তোমার সখীরও পালাইবার তাড়া দেখি না। সুতরাং দেখা মাঝে মাঝে হইবেই, এবং দেখা হইলে ভদ্রতা রক্ষা করিবে, তোমার স্বামীর সেটুকু শিক্ষা আছে। মহেন্দ্র মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল, বিনোদিনী এখন হইতে কোনো না কোনো ছুতায় দেখা দিবেই। ভুল বুঝিয়াছিল। বিনোদিনী কাছ দিয়াও যায় না, দৈবাৎ যাতায়াতের পথেও দেখা হয় না। পাছে কিছুমাত্র ব্যগ্রতা প্রকাশ হয় বলিয়া মহেন্দ্র বিনোদিনীর প্রসঙ্গ স্ত্রীর কাছে উত্থাপন করিতে পারে না। মাঝে মাঝে বিনোদিনীর সঙ্গ লাভের জন্য স্বাভাবিক সামান্য ইচ্ছাকেও গোপন ও দমন করিতে গিয়া মহেন্দ্রের ব্যগ্রতা আরও যেন বাড়িয়া উঠিতে থাকে। তাহার পরে বিনোদিনীর ঔদাস্যে তাহাকে আরও উত্তেজিত করিতে থাকিল। বিনোদিনীর সঙ্গে দেখা হইবার পরদিনে মহেন্দ্র নিতান্তই যেন প্রসঙ্গক্রমে হাস্যোচ্ছলে আশাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা, তোমার অযোগ্য এই স্বামীটিকে চোখের বালির কেমন লাগিল? প্রশ্ন করিবার পূর্বেই আশার কাছ হইতে এ সম্বন্ধে উচ্ছ্বাসপূর্ণ বিস্তারিত রিপোর্ট পাইবে মহেন্দ্রের এরূপ দৃঢ় প্রত্যাশা ছিল। কিন্তু সেজন্য সবুর করিয়া যখন ফল পাইল না, তখন লীলাচ্ছলে প্রশ্নটা উত্থাপন করিল। আশা মুশকিলে পড়িল। চোখের বালি কোনো কথাই বলে নাই। তাহাতে আশা সখীর উপর অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছিল। স্বামীকে বলিল, রোসো, দু চারিদিন আগে আলাপ হোক, তারপরে তো বলিবে। কাল কতক্ষণেরই বা দেখা, কটা কথাই বা হইয়াছিল। ইহাতেও মহেন্দ্র কিছু নিরাশ হইল, এবং বিনোদিনীর সম্বন্ধে নিশ্চেষ্টতা দেখানো তাহার পক্ষে আরও দুরূহ হইল। এই সকল আলোচনার মধ্যে বিহারী আসিয়া জিজ্ঞাসা করিল, কি মহিন্দা, আজ তোমাদের তর্কটা কি লইয়া? মহেন্দ্র কহিল, দেখো তো ভাই, কুমুদিনী না প্রমোদিনী না কার সঙ্গে তোমার বৌঠান চুলের দড়ি না মাছের কাটা না কি একটা পাতাইয়াছেন, কিন্তু আমাকে তাই বলিয়া তার সঙ্গে চুরুটের ছাই কিংবা দেশলাইয়ের কাঠি পাতাইতে হইবে। এ হইলে তো বাঁচা যায় না। আশার ঘোমটার মধ্যে নীরবে তুমুল কলহ ঘনাইয়া উঠিল। বিহারী ক্ষণকাল নিরুত্তরে মহেন্দ্রের মুখের দিকে চাহিয়া হাসিল। কহিল, বোঠান, লক্ষণ ভালো নয়, এসব ভোলাইবার কথা। তোমার চোখের বালিকে আমি দেখিয়াছি, আরও যদি ঘন ঘন দেখিতে পাই, তবে সেটাকে দুর্ঘটনা বলিয়া মনে করিব না, সে আমি শপথ করিয়া বলিতে পারি। কিন্তু মহিন্দা যখন এত করিয়া বেকবুল যাইতেছেন, তখন বড় সন্দেহের কথা। মহেন্দ্রের সঙ্গে বিহারীর যে অনেক প্রভেদ, আশা তাহার আরেকটি প্রমাণ পাইল। হঠাৎ মহেন্দ্রের ফটোগ্রাফ অভ্যাসের শখ চাপিল।
পূর্বে সে একবার ফটোগ্রাফি শিখিতে আরম্ভ করিয়া ছাড়িয়া দিয়াছিল। এখন আবার ক্যামেরা মেরামত করিয়া আরো কিনিয়া ছবি তুলিতে শুরু করিল। বাড়ির চাকর বেহারাদের পর্যন্ত ছবি তুলিতে লাগিল। আশা ধরিয়া পড়িল, চোখের বালির একটা ছবি লইতেই হইবে। মহেন্দ্র অত্যন্ত সংক্ষেপে বলিল, আচ্ছা। চোখের বালি তদপেক্ষা সংক্ষেপে বলিল, না। আশাকে আবার একটা কৌশল করিতে হইল, এবং সে কৌশল গোড়া হইতেই বিনোদিনীর অগোচর রহিল না। মতলব এই হইল, মধ্যাহ্নে আশা তাহাকে নিজের শোবার ঘরে আনিয়া কোনো মতে ঘুম পাড়াইবে এবং মহেন্দ্র সেই অবস্থায় ছবি তুলিয়া অবাধ্য সখীকে উপযুক্ত রূপ জব্দ করিবে। আশ্চর্য এই, বিনোদিনী কোনো দিন দিনের বেলায় ঘুমায় না, কিন্তু আশার ঘরে আসিয়া সেদিন তাহার চোখ ঢুলিয়া পড়িল। গায়ে একখানি লাল শাল দিয়া খোলা জানালার দিকে মুখ করিয়া হাতে মাথা রাখিয়া এমনই সুন্দর ভঙ্গিতে ঘুমাইয়া পড়িল যে মহেন্দ্র কহিল, ঠিক মনে হইতেছে যেন ছবি লইবার জন্য ইচ্ছা করিয়াই প্রস্তুত হইয়াছে। মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া ক্যামেরা আনিল। কোন দিক হইতে ছবি লইলে ভালো হইবে তাহা স্থির করিবার জন্য বিনোদিনীকে অনেকক্ষণ ধরিয়া নানা দিক হইতে বেশ করিয়া দেখিয়া লইতে হইল। এমনকি আর্টের খাতিরে অতি সন্তর্পণে শিয়রের কাছে তাহার খোলা চুল এক জায়গায় একটু সরাইয়া দিতে হইল। পছন্দ না হওয়ায় পুনরায় তাহা সংশোধন করিয়া লইতে হইল। আশাকে কানে কানে কহিল, পায়ের কাছে শালটা একটুখানি বাঁ দিকে সরাইয়া দাও। অপটু আশা কানে কানে কহিল, আমি ঠিক পারিব না, ঘুম ভাঙাইয়া দিব, তুমি সরাইয়া দাও। মহেন্দ্র সরাইয়া দিল। অবশেষে যেই ছবি লইবার জন্য ক্যামেরার মধ্যে কাঁচ পুড়িয়া দিল, অমনি যেন কিসের শব্দে বিনোদিনী নড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া ধরফর করিয়া উঠিয়া বসিল। আশা উচ্চস্বরে হাসিয়া উঠিল। বিনোদিনী বড়ই রাগ করিল। তাহার জ্যোতির্ময় চক্ষু দুইটি হইতে মহেন্দ্রের প্রতি অগ্নিবাণ বর্ষণ করিয়া কহিল, ভারী অন্যায়। মহেন্দ্র কহিল, অন্যায় তাহার আর সন্দেহ নাই, কিন্তু চুরিও করিলাম, অথচ চোরাই মাল ঘরে আসিল না। ইহাতে যে আমার ইহকাল পরকাল দুই গেল। অন্যায়টাকে শেষ করিতে দিয়া তাহার পরে দণ্ড দিবেন। আশাও বিনোদিনীকে অত্যন্ত ধরিয়া পড়িল। ছবি লওয়া হইল, কিন্তু প্রথম ছবিটা খারাপ হইয়া গেল। সুতরাং পরের দিন আর একটা ছবি না লইয়া চিত্রকর ছাড়িল না। তাহার পরে আবার দুই সখীকে একত্র করিয়া বন্ধুত্বের চিরনিদর্শন স্বরূপ একখানি ছবি তোলার প্রস্তাবে বিনোদিনী না বলিতে পারিল না। কহিল, কিন্তু এইটাই শেষ ছবি। শুনিয়া মহেন্দ্র সে ছবিটাকে নষ্ট করিয়া ফেলিল। এমনি করিয়া ছবি তুলিতে তুলিতে আলাপ পরিচয় বহুদূর অগ্রসর হইয়া গেল। বাহির হইতে নাড়া পাইলে ছাইচাপা আগুন আবার জ্বলিয়া ওঠে। নবদম্পতির প্রেমের উৎসাহ যেটুকু ম্লান হইতেছিল, তৃতীয় পক্ষের ঘা খাইয়া সেটুকু আবার জাগিয়া উঠিল। আশার হাস্যালাপ করিবার শক্তি ছিল না, কিন্তু বিনোদিনী তাহা অজস্র যোগাইতে পারিত। এই জন্য বিনোদিনীর অন্তরালে আশা ভারী একটা আশ্রয় পাইল। মহেন্দ্রকে সর্বদাই আমোদের উত্তেজনায় রাখিতে তাহাকে আর অসাধ্য সাধন করিতে হইত না। বিবাহের অল্পকাল পরেই মহেন্দ্র এবং আশা পরস্পরের কাছে নিজেকে নিঃশেষ করিবার উপক্রম করিয়াছিল। প্রেমের সঙ্গীত একেবারেই তার স্বরের নিখাদ হইতেই শুরু হইয়াছিল। সুদ ভাঙিয়া না খাইয়া তাহারা একেবারে মূলধন উজাড় করিবার চেষ্টায় ছিল। এই খ্যাপামির বন্যাকে তাহারা প্রাত্যহিক সংসারের সহজ স্রোতে কেমন করিয়া পরিণত করিবে। নেশার পরেই মাঝখানে যে অবসাদ আসে, সেটা দূর করিতে মানুষ আবার যে নেশা চায়, সে নেশা আশা কোথা হইতে যোগাইবে? এমন সময় বিনোদিনী নবীন রঙিন পাত্র ভরিয়া আশার হাতে আনিয়া দিল। আশা স্বামীকে প্রফুল্ল দেখিয়া আরাম পাইল।
এখন আর তাহার নিজের চেষ্টা রহিল না। মহেন্দ্র বিনোদিনী যখন উপহাস পরিহাস করিত, তখন সে কেবল প্রাণ খুলিয়া হাসিতে যোগ দিত। তাস খেলায় মহেন্দ্র যখন আশাকে অন্যায় ফাঁকি দিত, তখন সে বিনোদিনীকে বিচারক মানিয়া সকরুণ অভিযোগের অবতারণা করিত। মহেন্দ্র তাহাকে ঠাট্টা করিলে বা কোনো অসঙ্গত কথা বলিলে সে প্রত্যাশা করিত বিনোদিনী তাহার হইয়া উপযুক্ত জবাব দিয়া দিবে। এইরূপে 3 জনের সভা জমিয়া উঠিল। কিন্তু তাই বলিয়া বিনোদিনীর কাজে শৈথিল্য ছিল না। রাধা বাড়া, ঘরকন্যা দেখা, রাজলক্ষ্মীর সেবা করা সমস্ত সে নিঃশেষপূর্বক সমাধা করিয়া তবে আমোদে যোগ দিত। মহেন্দ্র অস্থির হইয়া বলিত, চাকর দাসীগুলাকে না কাজ করিতে দিয়া তুমি মাটি করিবে দেখিতেছি। বিনোদিনী বলিত, নিজে কাজ না করিয়া মাটি হওয়ার চেয়ে সে ভালো। যাও, তুমি কালেজে যাও। আজ বাদলার দিনটাতে? না, সে হইবে না। তোমার গাড়ি তৈরি হইয়া আছে, কালেজে যাইতে হইবে। আমি তো গাড়ি বারণ করিয়া দিয়াছিলাম। আমি বলিয়া দিয়াছি বলিয়া মহেন্দ্রের কালেজে যাইবার কাপড় আনিয়া সম্মুখে উপস্থিত করিল। তোমার রাজপুতের ঘরে জন্মানো উচিত ছিল, যুদ্ধকালে আত্মীয়কে বর্ম পড়াইয়া দিতে। আমোদের প্রলোভনে ছুটি লওয়া, পড়া ফাঁকি দেওয়া বিনোদিনী কোনো মতেই প্রশ্রয় দিত না। তাহার কঠিন শাসনে দিনে দুপুরে অনিয়ত আমোদ একেবারে উঠিয়া গেল এবং এইরূপে সায়াহ্নের অবকাশ মহেন্দ্রের কাছে অত্যন্ত রমণীয় লোভনীয় হইয়া উঠিল। তাহার দিনটা নিজের অবসানের জন্য যেন প্রতীক্ষা করিয়া থাকিত। পূর্বে মাঝে মাঝে ঠিক সময় মতো আহার প্রস্তুত হইত না এবং সেই ছুতা করিয়া মহেন্দ্র আনন্দে কালেজ কামাই করিত। এখন বিনোদিনী স্বয়ং বন্দোবস্ত করিয়া মহেন্দ্রের কালেজের খাওয়া সকাল সকাল ঠিক করিয়া দেয় এবং খাওয়া হইলেই মহেন্দ্র খবর পায় গাড়ি তৈয়ার। পূর্বে কাপড়গুলি প্রতিদিন এমন ভাঁজ করা পরিপাটি অবস্থায় পাওয়া দূরে থাক, ধোপার বাড়ি গেছে কি আলমারির কোনো একটা অনির্দিষ্ট স্থানে অগোচরে পড়িয়া আছে, তাহা দীর্ঘকাল সন্ধান ব্যতীত জানা যাইত না। প্রথম প্রথম বিনোদিনী এই সকল বিশৃঙ্খলা লইয়া মহেন্দ্রের সম্মুখে আশাকে সহাস্য ভর্ৎসনা করিত। মহেন্দ্র আশার নিরুপায় নৈপুণ্যহীনতায় সস্নেহে হাসিত। অবশেষে সখী বাৎসল্য বশে আশার হাত হইতে তাহার কর্তব্য ভার বিনোদিনী নিজের হাতে কাড়িয়া লইল। ঘরের স্ত্রী ফিরিয়া গেল। চাপকানের বোতাম ছিঁড়িয়া গেছে। আশা আশু তাহার কোনো উপায় করিতে পারিতেছে না। বিনোদিনী দ্রুত আসিয়া হতবুদ্ধি আশার হাত হইতে চাপকান কাড়িয়া লইয়া চটপট সেলাই করিয়া দেয়। একদিন মহেন্দ্রের প্রস্তুত অন্নে বিড়ালে মুখ দিল। আশা ভাবিয়া অস্থির। বিনোদিনী তখনই রান্নাঘরে গিয়া কোথা হইতে কি সংগ্রহ করিয়া গুছাইয়া কাজ চালাইয়া দিল। আশা আশ্চর্য হইয়া গেল। মহেন্দ্র এইরূপে আহারে ও আচ্ছাদনে, কর্মে ও বিশ্রামে সর্বত্রই নানা আকারে বিনোদিনীর সেবাহস্ত অনুভব করিতে লাগিল। বিনোদিনীর রচিত পশমের জুতা তাহার পায়ে এবং বিনোদিনীর বোনা পশমের গলাবন্ধ তাহার কণ্ঠদেশে একটা যেন কোমল মানসিক সংস্পর্শের মতো বেষ্টন করিল। আশা আজকাল সখীহস্তের প্রসাধনে পরিপাটি পরিচ্ছন্ন হইয়া সুন্দর বেশে সুগন্ধ মাখিয়া মহেন্দ্রের নিকট উপস্থিত হয়। তাহার মধ্যে যেন কতকটা আশার নিজের, কতকটা আর একজনের। তাহার সাজসজ্জা সৌন্দর্যে আনন্দে সে যেন গঙ্গা যমুনার মতো তাহার সখীর সঙ্গে মিলিয়া গেছে। বিহারীর আজকাল পূর্বের মতো আদর নাই, তাহার ডাক পড়ে না। বিহারী মহেন্দ্রকে লিখিয়া পাঠাইয়াছিল, কাল রবিবার আছে, দুপুরবেলা আসিয়া সে মহেন্দ্রের মার রান্না খাইবে। মহেন্দ্র দেখিল রবিবারটা নিতান্ত মাটি হয়। তাড়াতাড়ি লিখিয়া পাঠাইল, রবিবারে বিশেষ কাজে তাহাকে বাহিরে যাইতে হইবে। তবু বিহারী আহারান্তে একবার মহেন্দ্রের বাড়ির খোঁজ লইতে আসিল। বেহারার কাছে শুনিল মহেন্দ্র বাড়ি হইতে বাহিরে যায় নাই। মহিন্দা বলিয়া সিঁড়ি হইতে হাঁকিয়া বিহারী মহেন্দ্রের ঘরে গেল।
মহেন্দ্র অপ্রস্তুত হইয়া কহিল, ভারী মাথা ধরিয়াছে বলিয়া তাকিয়ায় ঠেস দিয়া পড়িল। আশা সে কথা শুনিয়া এবং মহেন্দ্রের মুখের ভাব দেখিয়া শশব্যস্ত হইয়া উঠিল। কি করা কর্তব্য স্থির করিবার জন্য বিনোদিনীর মুখের দিকে চাহিল। বিনোদিনী বেশ জানিত ব্যাপারটা গুরুতর নহে, তবু অত্যন্ত উদ্বিগ্ন ভাবে কহিল, অনেকক্ষণ বসিয়া আছো, একটুখানি শো, আমি অডিকোলন আনিয়া দিই। মহেন্দ্র বলিল, থাক, দরকার নাই। বিনোদিনী শুনিল না। দ্রুতপদে অডিকোলন বরফ জলে মিশাইয়া উপস্থিত করিল। আশার হাতে ভিজা রুমাল দিয়া কহিল, মহেন্দ্রবাবুর মাথায় বাঁধিয়া দাও। মহেন্দ্র বার বলিতে লাগিল, থাক না। বিহারী অবরুদ্ধ হাস্যে নীরবে অভিনয় দেখিতে লাগিল। মহেন্দ্র সগর্বে ভাবিল, বিহারীটা দেখুক আমার কত আদর। আশা বিহারীর সম্মুখে লজ্জাকম্পিত হস্তে ভালো করিয়া বাঁধিতে পারিল না। ফোঁটাখানেক অডিকোলন গড়াইয়া মহেন্দ্রের চোখে পড়িল। বিনোদিনী আশার হাত হইতে রুমাল লইয়া সুনিপুণ করিয়া বাঁধিল এবং আরেকটি বস্ত্রখণ্ডে অডিকোলন ভিজাইয়া অল্প অল্প করিয়া নিংড়াইয়া দিল। আশা মাথায় ঘোমটা টানিয়া পাখা করিতে লাগিল। বিনোদিনী স্নিগ্ধ স্বরে জিজ্ঞাসা করিল, মহেন্দ্রবাবু, আরাম পাচ্ছেন কি? এইরূপ কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বিনোদিনী দ্রুত কটাক্ষে একবার বিহারীর মুখের দিকে চাহিয়া লইল। দেখিল বিহারীর চক্ষু কৌতুকে হাসিতেছে। সমস্ত ব্যাপারটা তাহার কাছে প্রহসন। বিনোদিনী বুঝিয়া লইল, এ লোকটিকে ভোলানো সহজ ব্যাপার নহে, কিছুই ইহার নজর এড়ায় না। বিহারী হাসিয়া কহিল, বিনোদ বোঠান, এমনতর শুশ্রূষা পাইলে রোগ সারিবে না, বাড়িয়া যাইবে। তা কেমন করিয়া জানিব? আমরা মূর্খ মেয়ে মানুষ, আপনাদের ডাক্তারি শাস্ত্রে বুঝি এই মতো লেখা আছে? আছেই তো। সেবা দেখিয়া আমারও কপাল ধরিয়া উঠিতেছে, কিন্তু পোড়া কপালকে বিনা চিকিৎসাতেই চটপট সারিয়া উঠিতে হয়। মহিন্দার কপালের জোর বেশি। বিনোদিনী ভিজা বস্ত্রখণ্ড রাখিয়া দিয়া কহিল, কাজ নাই, বন্ধুর চিকিৎসা বন্ধুতেই করুন। বিহারী সমস্ত ব্যাপার দেখিয়া ভিতরে ভিতরে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এই কয়দিন সে অধ্যয়নে ব্যস্ত ছিল। ইতিমধ্যে মহেন্দ্র বিনোদিনী ও আশায় মিলিয়া আপনা আপনি যে এতখানি তাল পাকাইয়া তুলিয়াছে তাহা সে জানিত না। আজ সে বিনোদিনীকে বিশেষ করিয়া দেখিল, বিনোদিনীও তাহাকে দেখিয়া লইল। বিহারী কিছু তীক্ষ্ণ স্বরে কহিল, ঠিক কথা, বন্ধুর চিকিৎসা বন্ধুই করিবে। আমিই মাথা ধরা আনিয়াছিলাম, আমিই তাহা সঙ্গে লইয়া চলিলাম। অডিকোলন আর বাজে খরচ করিবেন না। আশার দিকে চাহিয়া কহিল, বোঠান, চিকিৎসা করিয়া রোগ সারানোর চেয়ে রোগ না হইতে দেওয়াই ভালো। বিহারী ভাবিল, আর দূরে থাকিলে চলিবে না। যেমন করিয়া হোক ইহাদের মাঝখানে আমাকেও একটা স্থান লইতে হইবে। ইহাদের কেহই আমাকে চাহিবে না, তবু আমাকে থাকিতে হইবে। বিহারী আহ্বান অভ্যর্থনার অপেক্ষা না রাখিয়াই মহেন্দ্রের বুহের মধ্যে প্রবেশ করিতে লাগিল। বিনোদিনীকে কহিল, বিনোদ বৌঠান, এই ছেলেটিকে ইহার মা মাটি করিয়াছে, বন্ধু মাটি করিয়াছে, স্ত্রী মাটি করিতেছে। তুমিও সেই দলে না ভিড়িয়া একটা নতুন পথ দেখাও, দোহাই তোমার। মহেন্দ্র কহিল, অর্থাৎ? বিহারী কহিল, অর্থাৎ আমার মতো লোক যাহাকে কেহ কোনো কালে পৌঁছে না। মহেন্দ্র কহিল, তাহাকে মাটি করো। মাটি হইবার উমেদারি সহজ নয় হে বিহারী, দরখাস্ত পেশ করিলেই হয় না। বিনোদিনী হাসিয়া কহিল, মাটি হইবার ক্ষমতা থাকা চাই বিহারী বাবু। বিহারী কহিল, নিজ গুণ না থাকিলেও হাতের গুণে হইতে পারে, একবার প্রশ্রয় দিয়া দেখই না। বিনোদিনী কহিল, আগে হইতে প্রস্তুত হইয়া আসিলে কিছু হয় না, অসাবধান থাকিতে হয়। কি বলো ভাই চোখের বালি, তোমার এই দেওরের ভার তুমিই লও না ভাই। আশা তাহাকে দুই অঙ্গুলি দিয়া ঠেলিয়া দিল।
বিহারীও এ ঠাট্টায় যোগ দিল না। আশার সম্বন্ধে বিহারী কোনো ঠাট্টা সহিবে না, এটুকু বিনোদিনীর কাছে এড়াইতে পারে নাই। বিহারী আশাকে শ্রদ্ধা করে এবং বিনোদিনীকে হালকা করিতে চায়, ইহা বিনোদিনীকে বিঁধিল। সে পুনরায় আশাকে কহিল, তোমার এই ভিক্ষুক দেওরটি আমাকে উপলক্ষ করিয়া তোমারই কাছে আদর ভিক্ষা করিতে আসিয়াছে, কিছু দে ভাই। আশা অত্যন্ত বিরক্ত হইল। ক্ষণকালের জন্য বিহারীর মুখ লাল হইল, পরক্ষণেই হাসিয়া কহিল, আমার বেলাতেই কি পরের উপর বরাত চালাইতে হইবে, আর মহিন্দার সঙ্গেই নগদ কারবার? বিহারী সমস্ত মাটি করিতে আসিয়াছে, বিনোদিনীর ইহা বুঝিতে বাকি রহিল না। বুঝিল বিহারীর সম্মুখে সশস্ত্রে থাকিতে হইবে। মহেন্দ্র বিরক্ত হইল। খোলসা কথায় কবিত্বের মাধুর্য নষ্ট হয়। সেই ঈষৎ তীব্র স্বরেই কহিল, বিহারী, তোমার মহিন্দা কোনো কারবারে যান না, হাতে যা আছে তাতেই তিনি সন্তুষ্ট। বিহারী কহিল, তিনি না যেতে পারেন, কিন্তু ভাগ্যে লেখা থাকিলে কারবারের ঢেউ বাহির হইতে আসিয়াও লাগে। বিনোদিনী কহিল, আপনার উপস্থিত হাতে কিছুই নাই, কিন্তু আপনার ঢেউটা কোন দিক হইতে আসিতেছে? বলিয়া সে সকটাক্ষ হাস্যে আশাকে টিপিল। আশা বিরক্ত হইয়া উঠিল। বিহারী পরাভূত হইয়া ক্রোধে নীরব রহিল। উঠিবার উপক্রম করিতেই বিনোদিনী কহিল, হতাশ হইয়া যাবেন না বিহারী বাবু, আমি চোখের বালিকে পাঠাইয়া দিতেছি। বিনোদিনী চলিয়া যাইতেই সভাভঙ্গে মহেন্দ্র মনে মনে রাগিল। মহেন্দ্রের অপ্রসন্ন মুখ দেখিয়া বিহারীর রুদ্ধ আবেগ উচ্ছ্বসিত হইয়া উঠিল। কহিল, মহিন্দা, নিজের সর্বনাশ করিতে চাও করো, বরাবর তোমার সেই অভ্যাস হইয়া আসিয়াছে, কিন্তু যে সরল হৃদয়া সাধ্যী তোমাকে একান্ত বিশ্বাসে আশ্রয় করিয়া আছে, তাহার সর্বনাশ করিও না। এখনো বলিতেছি, তাহার সর্বনাশ করিও না। বলিতে বলিতে বিহারীর কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। মহেন্দ্র রুদ্ধ রোষে কহিল, বিহারী, তোমার কথা আমি কিছুই বুঝিতে পারিতেছি না, হিয়ালি ছাড়িয়া স্পষ্ট কথা কও। বিহারী কহিল, স্পষ্টই কহিব। বিনোদিনী তোমাকে ইচ্ছা করিয়া অধর্মের দিকে টানিতেছে, এবং তুমি না জানিয়া মূঢ়ের মতো অপথে পা বাড়াইতেছ। মহেন্দ্র গর্জন করিয়া উঠিয়া কহিল, মিথ্যা কথা। তুমি যদি ভদ্রলোকের মেয়েকে এমন অন্যায় সন্দেহের চোখে দেখো, তবে অন্তঃপুরে তোমার আসা উচিত নয়। এমন সময় একটি থালায় মিষ্টান্ন সাজাইয়া বিনোদিনী হাস্যমুখে তাহা বিহারীর সম্মুখে রাখিল। বিহারী কহিল, এ কি ব্যাপার? আমার তো ক্ষুধা নাই। বিনোদিনী কহিল, সে কি হয়, একটু মিষ্টমুখ করিয়া আপনাকে যাইতেই হইবে। বিহারী হাসিয়া কহিল, আপনার দরখাস্ত মঞ্জুর হইল বুঝি? সমাদর আরম্ভ হইল। বিনোদিনী অত্যন্ত টিপিয়া হাসিল, কহিল, আপনি যখন দেওর, তখন সম্পর্কের যে জোর আছে। যেখানে দাবি করা চলে, সেখানে ভিক্ষা করা কেন? আদর যে কাড়িয়া লইতে পারেন, কি বলেন মহেন্দ্রবাবু? মহেন্দ্রবাবুর তখন বাক্য স্ফূর্তি হইতেছিল না। বিনোদিনী কহিল, বিহারী বাবু, লজ্জা করিয়া খাইতেছেন না, না রাগ করিয়া? আর কাহাকেও ডাকিয়া আনিতে হইবে? বিহারী কহিল, কোনো দরকার নাই, যাহা পাইলাম তাহাই প্রচুর। ঠাট্টা? আপনার সঙ্গে পারিবার জো নাই, মিষ্টান্ন দিলেও মুখ বন্ধ হয় না। রাত্রে আশা মহেন্দ্রের নিকটে বিহারীর সম্বন্ধে রাগ প্রকাশ করিল। মহেন্দ্র অন্য দিনের মতো হাসিয়া উড়াইয়া দিল না, সম্পূর্ণ যোগ দিল। প্রাতঃকালে উঠিয়াই মহেন্দ্র বিহারীর বাড়ি গেল। কহিল, বিহারী, বিনোদিনী হাজার হোক ঠিক বাড়ির মেয়ে নয়, তুমি সামনে আসিলে সে যেন কিছু বিরক্ত হয়। বিহারী কহিল, তাই নাকি? তবে কাজটা ভালো হয় না। তিনি যদি আপত্তি করেন, তার সামনে নাই গেলাম। মহেন্দ্র নিশ্চিন্ত হইল। এত সহজে এই অপ্রিয় কার্য শেষ হইবে সে তাহা মনে করে নাই। বিহারীকে মহেন্দ্র ভয় করে। সেই দিনই বিহারী মহেন্দ্রের অন্তঃপুরে গিয়া কহিল, বিনোদ বৌঠান, মাপ করিতে হইবে। কেন বিহারী বাবু?
মহেন্দ্রের কাছে শুনিলাম, আমি অন্তঃপুরে আপনার সামনে বাহির হই বলিয়া আপনি বিরক্ত হইয়াছেন, তাই ক্ষমা চাহিয়া বিদায় হইব। সে কি হয় বিহারী বাবু? আমি আজ আছি কাল নাই, আপনি আমার জন্য কেন যাইবেন? এত গোল হইবে জানিলে আমি এখানে আসিতাম না। এই বলিয়া বিনোদিনী মুখ ম্লান করিয়া যেন অশ্রু সংবরণ করিতে দ্রুত পদে চলিয়া গেল। বিহারী ক্ষণকালের জন্য মনে করিল, মিথ্যা সন্দেহ করিয়া আমি বিনোদিনীকে অন্যায় আঘাত করিয়াছি। সেদিন সন্ধ্যাবেলায় রাজলক্ষ্মী বিপন্নভাবে আসিয়া কহিলেন, মহিন, বিপিনের বউ যে বাড়ি যাইবে বলিয়া ধরিয়া বসিয়াছে। মহেন্দ্র কহিল, কেন মা, এখানে তার কি অসুবিধা হইতেছে? রাজলক্ষ্মী কহিলেন, অসুবিধা না, বউ বলিতেছে তাহার মতো সামর্থ্য বয়সের বিধবা মেয়ে পরের বাড়ি বেশি দিন থাকিলে লোকে নিন্দা করিবে। মহেন্দ্র ক্ষুব্ধভাবে কহিল, এ বুঝি পরের বাড়ি হইল? বিহারী বসিয়াছিল। মহেন্দ্র তাহার প্রতি ভর্ৎসনা দৃষ্টি নিক্ষেপ করিল। অনুতপ্ত বিহারী ভাবিল, কাল আমার কথাবার্তায় একটু যেন নিন্দার আভাস ছিল। বিনোদিনী বোধহয় তাহাতেই বেদনা পাইয়াছে। স্বামী স্ত্রী উভয় মিলিয়া বিনোদিনীর উপর অভিমান করিয়া বসিল। ইনি কহিলেন, আমাদের পর মনে করো ভাই। উনি বলিলেন, এতদিন পরে আমরা পর হইলাম? বিনোদিনী কহিল, আমাকে কি তোমরা চিরকাল ধরিয়া রাখিবে ভাই? মহেন্দ্র কহিল, এত কি আমাদের স্পর্ধা? আশা কহিল, তবে কেন এমন করিয়া আমাদের মন কাড়িয়া লইলে? সেদিন কিছুই স্থির হইল না। বিনোদিনী কহিল, না ভাই, কাজ নাই, দুদিনের জন্য মায়া না বাড়ানোই ভালো বলিয়া ব্যাকুল চক্ষে একবার মহেন্দ্রের মুখের দিকে চাহিল। পরদিন বিহারী আসিয়া কহিল, বিনোদ বৌঠান, যাবার কথা কেন বলিতেছেন? কিছু দোষ করিয়াছি কি? তাহারই শাস্তি? বিনোদিনী একটু মুখ ফিরাইয়া কহিল, দোষ আপনি কেন করিবেন? আমার অদৃষ্টের দোষ। বিহারী কহিল, আপনি যদি চলিয়া যান তো আমার কেবলই মনে হইবে আমারই উপর রাগ করিয়া গেলেন। বিনোদিনী করুণ চক্ষে মিনতি প্রকাশ করিয়া বিহারীর মুখের দিকে চাহিল, কহিল, আমার কি থাকা উচিত? আপনিই বলুন না। বিহারী মুশকিলে পড়িল। থাকা উচিত এ কথা সে কেমন করিয়া বলিবে? কহিল, অবশ্য আপনাকে তো যাইতেই হইবে, না হয় আর 2-4 দিন থাকিয়া গেলেন, তাহাতে ক্ষতি কি? বিনোদিনী দুই চক্ষু নত করিয়া কহিল, আপনারা সকলেই আমাকে থাকিবার জন্য অনুরোধ করিতেছেন। আপনাদের কথা এড়াইয়া যাওয়া আমার পক্ষে কঠিন, কিন্তু আপনারা বড় অন্যায় করিতেছেন। বলিতে বলিতে তাহার ঘন দীর্ঘ চক্ষু পল্লবের মধ্য দিয়া মোটা মোটা অশ্রুর ফোঁটা দ্রুত বেগে গড়াইয়া পড়িতে লাগিল। বিহারী এই নীরব অজস্র অশ্রু জলে ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, কয়দিন মাত্র আসিয়া আপনার গুণে আপনি সকলকে বশ করিয়া লইয়াছেন, সেই জন্যই আপনাকে কেহ ছাড়িতে চান না। কিছু মনে করিবেন না বিনোদ বৌঠান, এমন লক্ষ্মীকে কে ইচ্ছা করিয়া বিদায় দেয়? আশা এক কোণে ঘোমটা দিয়া বসিয়াছিল, সে আঁচল তুলিয়া ঘন ঘন চোখ মুছিতে লাগিল। ইহার পরে বিনোদিনী আর যাইবার কথা উত্থাপন করিল না। মাঝখানের এই গোলমালটা একেবারে মুছিয়া ফেলিবার জন্য মহেন্দ্র প্রস্তাব করিল, আসছে রবিবারে দমদমের বাগানে চড়িভাতি করিয়া আসা যাক। আশা অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিল। বিনোদিনী কিছুতেই রাজি হইল না। মহেন্দ্র ও আশা বিনোদিনীর আপত্তিতে ভারী মুষড়িয়া গেল। তাহারা মনে করিল, আজকাল বিনোদিনী কেমন যেন দূরে সরিয়া যাইবার উপক্রম করিতেছে। বিকালবেলায় বিহারী আসিবা মাত্র বিনোদিনী কহিল, দেখুন তো বিহারী বাবু, মহিনবাবু দমদমের বাগানে চড়িভাতি করিতে যাইবেন। আমি সঙ্গে যাইতে চাহি নাই বলিয়া আজ সকাল হইতে দুইজনে মিলিয়া রাগ করিয়া বসিয়া রহিয়াছেন। বিহারী কহিল, অন্যায় রাগ করেন নাই, আপনি না গেলে ইহাদের চড়িভাতিতে যে কাণ্ডটা হইবে অতি বড় শত্রুরও যেন তেমন না হয়। বিনোদিনী কহিল, চলুন না বিহারী বাবু, আপনি যদি যান তবে আমি যাইতে রাজি আছি। বিহারী কহিল, উত্তম কথা, কিন্তু কর্তার ইচ্ছায় কর্ম, কর্তা কি বলেন?
বিহারীর প্রতি বিনোদিনীর এই বিশেষ পক্ষপাতে কর্তা গৃহিণী উভয়ই মনে মনে ক্ষুণ্ণ হইল। বিহারীকে সঙ্গে লইবার প্রস্তাবে মহেন্দ্রের অর্ধেক উৎসাহ উড়িয়া গেল। বিহারীর উপস্থিতি বিনোদিনীর পক্ষে সকল সময়ই অপ্রিয়। এই কথাটাই বন্ধুর মনে মুদ্রিত করিয়া দিবার জন্য মহেন্দ্র ব্যস্ত, কিন্তু অতঃপর বিহারীকে আটক করিয়া রাখা অসাধ্য হইবে। মহেন্দ্র কহিল, তা বেশ তো, ভালোই তো, কিন্তু বিহারী, তুমি যেখানে যাও একটা হাঙ্গামা না করিয়া ছাড়ো না। হয়তো সেখানে পাড়া হইতে রাজ্যের ছেলে জোটাইয়া বসিবে, নয়তো কোন গোরার সঙ্গে মারামারিই বাধাইয়া দিবে, কিছু বলা যায় না। বিহারী মহেন্দ্রের আন্তরিক অনিচ্ছা বুঝিয়া মনে মনে হাসিল, কহিল, সেই তো সংসারের মজা। কিসে কি হয়, কোথায় কি ফ্যাসাদ ঘটে, আগে হইতে কিছুই বলিবার জো নাই। বিনোদ বৌঠান, ভোরের বেলায় ছাড়িতে হইবে, আমি ঠিক সময়ে আসিয়া হাজির হইব। রবিবার ভোরে জিনিসপত্র ও চাকরদের জন্য একখানি থার্ড ক্লাস ও মনিবদের জন্য একখানি সেকেন্ড ক্লাস গাড়ি ভাড়া করিয়া আনা হইয়াছে। বিহারী মস্ত একটা প্যাক বাক্স সঙ্গে করিয়া যথা সময়ে আসিয়া উপস্থিত। মহেন্দ্র কহিল, ওটা আবার কি আনিলে? চাকরদের গাড়িতে তো আর ধরিবে না। বিহারী কহিল, ব্যস্ত হইও না দাদা, সমস্ত ঠিক করিয়া দিতেছি। বিনোদিনী ও আশা গাড়িতে প্রবেশ করিল। বিহারীকে লইয়া কি করিবে মহেন্দ্র তাই ভাবিয়া একটু ইতস্তত করিতে লাগিল। বিহারী বোঝাটা গাড়ির মাথায় তুলিয়া দিয়া চট করিয়া কোচ বাক্সে চড়িয়া বসিল। মহেন্দ্র হাঁপ ছাড়িয়া বাঁচিল। সে ভাবিতেছিল, বিহারী ভিতরেই বসে কি কি করে তাহার ঠিক নাই। বিনোদিনী ব্যস্ত হইয়া বলিতে লাগিল, বিহারী বাবু, পড়িয়া যাবেন না তো? বিহারী শুনিতে পাইয়া কহিল, ভয় করিবেন না, পতন ও মূর্ছা ওটা আমার পার্টের মধ্যে নাই। গাড়ি চলিতেই মহেন্দ্র কহিল, আমি না হয় উপরে গিয়া বসি, বিহারীকে ভিতরে পাঠাইয়া দিই। আশা ব্যস্ত হইয়া তাহার চাদর চাপিয়া কহিল, না, তুমি যাইতে পারিবে না। বিনোদিনী কহিল, আপনার অভ্যাস নাই, কাজ কি যদি পড়িয়া যান? মহেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, পড়িয়া যাব? কখনো না, বলিয়া তখনই বাহির হইতে উদ্যত হইল। বিনোদিনী কহিল, আপনি বিহারী বাবুকে দোষ দেন, কিন্তু আপনিই তো হাঙ্গাম বাধাইতে অদ্বিতীয়। মহেন্দ্র মুখ ভার করিয়া কহিল, আচ্ছা, এক কাজ করা যাক, আমি একটা আলাদা গাড়ি ভাড়া করিয়া যাই, বিহারী ভিতরে আসিয়া বসুক। আশা কহিল, তা যদি হয় তবে আমিও তোমার সঙ্গে যাইব। বিনোদিনী কহিল, আর আমি বুঝি গাড়ি হইতে লাফাইয়া পড়িব? এমনই গোলমাল করিয়া কথাটা থামিয়া গেল। মহেন্দ্র সমস্ত পথ মুখ অত্যন্ত গম্ভীর করিয়া রহিল। দমদমের বাগানে গাড়ি পৌঁছিল। চাকরদের গাড়ি অনেক আগে ছাড়িয়াছিল, কিন্তু এখনো তাহার খোঁজ নাই। শরৎকালের প্রাতঃকাল অতি মধুর। রৌদ্র উঠিয়া শিশির মরিয়া গেছে, কিন্তু গাছপালা নির্মল আলোকে ঝলমল করিতেছে। প্রাচীরের গায়ে শেফালি গাছের সারি রহিয়াছে, তলদেশ ফুলে আচ্ছন্ন এবং গন্ধে আমোদিত। আশা কলিকাতার স্টক বন্ধ হইতে বাগানের মধ্যে ছাড়া পাইয়া বন্য মৃগীর মতো উল্লসিত হইয়া উঠিল। সে বিনোদিনীকে লইয়া রাশিকৃত ফুল কুড়াইল, গাছ হইতে পাকা আতা পাড়িয়া আতা গাছের তলায় বসিয়া খাইল। দুই সখীতে দিঘির জলে পড়িয়া দীর্ঘকাল ধরিয়া স্নান করিল। এই দুই নারীতে মিলিয়া একটি নিরর্থক আনন্দে গাছের ছায়া এবং শাখাচ্যুত আলোক, দিঘির জল এবং নিকুঞ্জের পুষ্প পল্লবকে পুলকিত সচেতন করিয়া তুলিল। স্নানের পর দুই সখী আসিয়া দেখিল, চাকরদের গাড়ি তখনও আসিয়া পৌঁছে নাই। মহেন্দ্র বাড়ির বারান্দায় চৌকি লইয়া অত্যন্ত শুষ্ক মুখে একটা বিলাতি দোকানের বিজ্ঞাপন পড়িতেছে। বিনোদিনী জিজ্ঞাসা করিল, বিহারীবাবু কোথায়? মহেন্দ্র সংক্ষেপে উত্তর করিল, জানি না। বিনোদিনী কহিল, চলুন তাহাকে খুঁজিয়া বাহির করিগে। মহেন্দ্র বলিল, তাহাকে কেহ চুরি করিয়া লইবে এমন আশঙ্কা নাই, না খুঁজিলেও পাওয়া যাইবে। বিনোদিনী কহিল, কিন্তু তিনি হয়তো আপনার জন্য ভাবিয়া মরিতেছেন।
পাছে দুর্লভ রত্ন খোয়া যায়, তাহাকে সান্ত্বনা দিয়ে আসা যাক। জলাশয়ের ধারে প্রকাণ্ড একটা বাঁধানো বটগাছ আছে। সেইখানে বিহারী তাহার প্যাক বাক্স খুলিয়া একটি কেরোসিন চুলা বাহির করিয়া জল গরম করিতেছে। সকলে আসিবা মাত্র আতিথ্য করিয়া বাঁধা বেদির উপর বসাইয়া এক এক পেয়ালা গরম চা এবং ছোট রেকাবিতে দুই একটি মিষ্টান্ন ধরিয়া দিল। বিনোদিনী বারবার বলিতে লাগিল, ভাগ্যে বিহারীবাবু সমস্ত উদ্যোগ করিয়া আনিয়াছিলেন, তাই তো রক্ষা, নহিলে চা না পাইলে মহেন্দ্রবাবুর কি দশা হইত। চা পাইয়া মহেন্দ্র বাঁচিয়া গেল, তবু বলিল, বিহারীর সমস্ত বাড়াবাড়ি। চড়িভাতি করিতে আসিয়াছি, এখানেও সমস্ত দস্তুর মতো আয়োজন করিয়া আসিয়াছে, ইহাতে মজা থাকে না। বিহারী কহিল, তবে দাও ভাই তোমার চায়ের পেয়ালা, তুমি না খাইয়া মজা করোগে, বাধা দিব না। বেলা হয়, চাকররা আসিল না। বিহারীর বাক্স হইতে আহারাদির সর্বপ্রকার সরঞ্জাম বাহির হইতে লাগিল। চাল ডাল, তরি তরকারি এবং ছোট ছোট বোতলে পেশা মশলা আবিষ্কৃত হইল। বিনোদিনী আশ্চর্য হইয়া বলিতে লাগিল, বিহারীবাবু, আপনি যে আমাদেরও ছাড়াইয়াছেন। ঘরে তো গৃহিণী নাই, তবে শিখিলেন কোথা হইতে? বিহারী কহিল, প্রাণের দায় শিখিয়াছি, নিজের যত্ন নিজেকেই করিতে হয়। বিহারী নিতান্ত পরিহাস করিয়া কহিল, কিন্তু বিনোদিনী গম্ভীর হইয়া বিহারীর মুখে করুণ চক্ষের কৃপা বর্ষণ করিল। বিহারী ও বিনোদিনীতে মিলিয়া রাধা বাড়ায় প্রবৃত্ত হইল। আশা ক্ষীণ সংকুচিতভাবে হস্তক্ষেপ করিতে আসিলে বিহারী তাহাকে বাধা দিল। অপটু মহেন্দ্র সাহায্য করিবার কোনো চেষ্টাও করিল না। সে গুঁড়ির উপরে হেলান দিয়া একটা পায়ের উপরে আর একটা পা তুলিয়া কম্পিত বটপত্রের উপরে রৌদ্র কিরণের নৃত্য দেখিতে লাগিল। রন্ধন প্রায় শেষ হইলে পর বিহারী কহিল, মহিনবাবু, আপনি ওই বটের পাতা গনিয়া শেষ করিতে পারিবেন না, এবারে স্নান করিতে যান। ভৃত্যের দল এতক্ষণে জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। তাহাদের গাড়ি পথের মধ্যে ভাঙিয়া গিয়াছিল। তখন বেলা দুপুর হইয়া গেছে। আহারান্তে সেই বটগাছের তলায় তাস খেলিবার প্রস্তাব হইল। মহেন্দ্র কোনো মতেই গা দিল না এবং দেখিতে দেখিতে ছায়াতলে ঘুমাইয়া পড়িল। আশা বাড়ির মধ্যে গিয়া দ্বার রুদ্ধ করিয়া বিশ্রামের উদ্যোগ করিল। বিনোদিনী মাথার উপরে একটুখানি কাপড় তুলিয়া দিয়া কহিল, আমি তবে ঘরে যাই। বিহারী কহিল, কোথায় যাইবেন? একটু গল্প করুন, আপনাদের দেশের কথা বলুন। ক্ষণে ক্ষণে উষ্ণ মধ্যাহ্নের বাতাস তরুপল্লব মর্মরিত করিয়া চলিয়া গেল। ক্ষণে ক্ষণে দিঘির পাড়ে জাম গাছের ঘনপত্রের মধ্য হইতে কোকিল ডাকিয়া উঠিল। বিনোদিনী তাহার ছেলেবেলাকার কথা বলিতে লাগিল, তাহার বাপ মায়ের কথা, তাহার বাল্য সখীর কথা। বলিতে বলিতে তাহার মাথা হইতে কাপড়টুকু খসিয়া পড়িল। বিনোদিনীর মুখে খড় যৌবনের যে একটি দীপ্তি সর্বদাই বিরাজ করিত, বাল্য স্মৃতির ছায়া আসিয়া তাহাকে স্নিগ্ধ করিয়া দিল। বিনোদিনীর চক্ষে যে কৌতুক তীব্র কটাক্ষ দেখিয়া তীক্ষ্ণ দৃষ্টি বিহারীর মনে এ পর্যন্ত নানা প্রকার সংশয় উপস্থিত হইয়াছিল, সেই উজ্জ্বল কৃষ্ণ জ্যোতি যখন একটি শান্ত সজল রেখায় ম্লান হইয়াছিল, তখন বিহারী যেন আরেকটি মানুষ দেখিতে পাইল। এই দীপ্তিমণ্ডলের কেন্দ্রস্থলে কোমল হৃদয়টুকু এখনো সুধাধারায় সরস হইয়া আছে। অপরিতৃপ্ত রঙ্গরস কৌতুক বিলাসের দহন জ্বালায় এখনো নারী প্রকৃতি শুষ্ক হইয়া যায় নাই। বিনোদিনী সলজ্জ সতী স্ত্রী ভাবে একান্ত ভক্তিভরে পতিসেবা করিতেছে। কল্যাণ পরিপূর্ণা জননীর মতো সন্তানকে কোলে ধরিয়া আছে। এ ছবি ইতিপূর্বে মুহূর্তের জন্য বিহারীর মনে উদিত হয় নাই। আজ যেন রঙ্গমঞ্চের পটখানা ক্ষণকালের জন্য উড়িয়া গিয়া ঘরের ভিতরকার একটি মঙ্গল দৃশ্য তাহার চোখে পড়িল। বিহারী ভাবিল, বিনোদিনী বাহিরে বিলাসিনী যুবতী বটে, কিন্তু তাহার অন্তরে একটি পূজারতা নারী নিরসনে তপস্যা করিতেছে। বিহারী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, প্রকৃত আপনাকে মানুষ আপনিও জানিতে পারে না, অন্তর্যামী জানেন। অবস্থা বিপাকে যেটা বাহিরে গড়িয়া ওঠে,
সংসারের কাছে সেইটিই সত্য। বিহারী কথাটাকে থামিতে দিল না, প্রশ্ন করিয়া করিয়া জাগাইয়া রাখিতে লাগিল। বিনোদিনী এ সকল কথা এ পর্যন্ত এমন করিয়া শোনাইবার লোক পায় নাই। বিশেষত কোনো পুরুষের কাছে সে এমন আত্মবিস্মৃত স্বাভাবিকভাবে কথা কহে নাই। আজ অজস্র কলকণ্ঠে নিতান্ত সহজ হৃদয়ের কথা বলিয়া তাহার সমস্ত প্রকৃতি যেন নববাড়ি ধারায় স্নাত, স্নিগ্ধ এবং পরিতৃপ্ত হইয়া গেল। ভোরে উঠিবার উপদ্রবে ক্লান্ত মহেন্দ্রের 5টার সময় ঘুম ভাঙিল। বিরক্ত হইয়া কহিল, এবার ফিরিবার উদ্যোগ করা যাক। বিনোদিনী কহিল, আর একটু সন্ধ্যা করিয়া গেলে কি ক্ষতি আছে? মহেন্দ্র কহিল, না, শেষকালে মাতাল গোরার হাতে পড়িতে হইবে। জিনিসপত্র গুছাইয়া তুলিতে অন্ধকার হইয়া গেল। এমন সময় চাকর আসিয়া খবর দিল, ঠিকা গাড়ি কোথায় গেছে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। গাড়ি বাগানের বাহিরে অপেক্ষা করিতেছিল। 2 গোরা গাড়োয়ানের প্রতি বল প্রকাশ করিয়া স্টেশনে লইয়া গেছে। আর একটা গাড়ি ভাড়া করিতে চাকরকে পাঠাইয়া দেওয়া হইল। বিরক্ত মহেন্দ্র কেবলই মনে মনে কহিতে লাগিল, আজ দিনটা মিথ্যা মাটি হইয়াছে। অধৈর্য সে আর কিছুতেই গোপন করিতে পারে না, এমনই হইল। শুক্লপক্ষের চাঁদ ক্রমে শাখাজাল জড়িত দিক প্রান্ত হইতে মুক্ত আকাশে আরোহণ করিল। নিস্তব্ধ নিষ্কম্প বাগান ছায়ালোকে খচিত হইয়া উঠিল। আজ এই মায়ামণ্ডিত পৃথিবীর মধ্যে বিনোদিনী আপনাকে কি একটা অপূর্বভাবে অনুভব করিল। আজ সে যখন তরু বিথিকার মধ্যে আশাকে জড়াইয়া ধরিল, তাহার মধ্যে প্রণয়ের কৃত্রিমতা কিছুই ছিল না। আশা দেখিল বিনোদিনীর 2 চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতেছে। আশা ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, কি ভাই চোখের বালি, তুমি কাঁদিতেছ কেন? বিনোদিনী কহিল, কিছুই নয় ভাই, আমি বেশ আছি। আজ দিনটা আমার বড় ভালো লাগিল। আশা জিজ্ঞাসা করিল, কিসে তোমার এত ভালো লাগিল ভাই? বিনোদিনী কহিল, আমার মনে হইতেছে আমি যেন মরিয়া গেছি, যেন পরলোকে আসিয়াছি, এখানে যেন আমার সমস্তই মিলিতে পারে। বিস্মিত আশা এসব কথা কিছুই বুঝিতে পারিল না। সে মৃত্যুর কথা শুনিয়া দুঃখিত হইয়া কহিল, ছি ভাই চোখের বালি, অমন কথা বলিতে নাই। গাড়ি পাওয়া গেল। বিহারী পুনরায় কোচ বাক্সে চড়িয়া বসিল। বিনোদিনী কোনো কথা না বলিয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। জ্যোৎস্না স্তম্ভিত তরুশ্রেণী ধাবমান নিবিড় ছায়াস্রোতের মতো তাহার চোখের উপর দিয়া চলিয়া যাইতে লাগিল। আশা গাড়ির কোণে ঘুমাইয়া পড়িল। মহেন্দ্র সুদীর্ঘ পথ নিতান্ত বিমর্ষ হইয়া বসিয়া থাকিল। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ শুনলেন 4র্থ পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।